সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে রাসেলস ভাইপার, তার আতঙ্ক ও বাস্তবতা নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেজর খসরুজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ে অনেক বেশি আলোচিত একটি বিষয় নিয়ে, এবং সেটি অবশ্যই আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত। সেটি হচ্ছে রাসেলস ভাইপার। তো স্যার, রাসেলস ভাইপার এটি একটি সাপের নাম আমরা জানি। তো এই বিষয়টি হঠাৎ করে এত আলোচনায় কেন আসলো, আপনার কি মনে হচ্ছে? অতি সম্প্রতি প্রচুর বন্যার পানি এসছে, ভিন্ন দেশ থেকেও পানি এসছে। তা অনুমান করা হয় যে কিছু সাপ রাসেল ভাইপার এই বন্যার পানিতে ঢুকেছে। এটা একটা কারণ। আচ্ছা। দ্বিতীয় কারণ হলো, আমরা জানি প্রকৃতিতে ইকো ব্যালেন্স আছে, ফুড চেইন আছে। তাতে রাসেল ভাইপার, অন্তত শিশু রাসেল ভাইপার কারো কারো আবার খাদ্য, যেমন শিয়াল, বেজি, খাটাস, এগুলি আমরা কম বেশি সবাই জানি। তো এখন বনায়ন কমে যাওয়ার কারণে এবং নিধন করার কারণে এই জাতীয় প্রাণী গেছে কমে। আর কিছু বড় বড় পাখি আছে, মাদার টেক, সারস, ক্রেন, ঈগল, ফ্যালকন, হক, বাজ, চিল, এই জাতীয় পাখি সাপ রাসেল ভাইপারকে খেত। এইগুলিও ব্যাপক পরিমাণে কমে গেছে আসলে। আর আগে যে জমিতে ফসল হতো এটা দ্বিফসলি ছিল, প্রযুক্তির যুগে এটা ত্রিফসলি করা সম্ভব হয়েছে। ফলে ইঁদুর বেড়ে গেছে। চন্দ্রবড়ার প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর। অর্থাৎ আমি যে একটু দর্শকদের বলে দেই যে রাসেলস ভাইপারের বাংলা নাম কিন্তু চন্দ্রবোড়া সাপ। জি, আমরা ওখানে অবশ্যই আসব। তো আপনার সংশোধনী আমিও যুক্ত করে নিলাম। তাহলে এই যে ইঁদুর বেড়ে যাওয়ার কারণে, যেহেতু ত্রিফসলি হচ্ছে, ইঁদুর তো মাঠে থাকে, অন্যান্য জায়গা থেকে ফসলের জায়গাতে তারা চলে আসছে। ফলে কি হচ্ছে, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার এর খাবারের পরিমাণ গেছে বেড়ে, ফলে এবং তারা বেশি সময় ধরে মাঠে থাকছে। তাহলে এই অনেকগুলি কারণের সাথে সাথে এই তথ্য প্রযুক্তির কিছু ইতিবাচক দিকের সাথে কিছু নেতিবাচক দিকও আছে। এটাকে আমরা আনঅথরাইজড সোর্স বলছি। ধরা যাক সেটা ফেসবুক, তো এটা তো আমরা এডিট করতে পারি না বা কন্ট্রোল করতে পারি না। তাহলে এখানে একটা প্যানিক ছড়ানো হচ্ছে, কেউ বুঝে হোক, আত্মতৃপ্তিতে হোক, মানুষকে ভয় দেখিয়ে হোক, অথবা এখান থেকে বিক্রির থেকে কিছু লব্ধ টাকা পাওয়ার জন্যই হোক, এগুলি ব্যাপকভাবে ছড়াচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে এই সবগুলি কারণকে যদি আমরা এক করি, তাহলে দেখতে পাবো যে রাসেল ভাইপারের কারণটা কেন বেড়েছে, তার কারণ আমরা খুঁজে পেতে পারি। রাসেলস ভাইপার নামটা একটু, যেহেতু আমরা ইউজুয়ালি জানি যে মানুষের নামও অনেক সময় রাসেল হয়ে থাকে, তো অনেকেই এই নামটি আসলে একটু ইয়ার ক্যাচি, অর্থাৎ শুনেই একটু অন্যরকম লাগে। তো এই নামকরণটি আসলে কিভাবে হয় সে সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আপনি যথাযথ বলেছেন। প্রত্যেকটা প্রাণীর একটা বৈজ্ঞানিক নামকরণ থাকে। যেমন আমরা জানি মানুষের নামকরণই হচ্ছে হোমো স্যাপিয়েন্স, তার একটা সামনে অংশ জেনাস আর একটা পিসিস থাকে। তো এই 1700 সালের শেষের দিকে, প্রায় 1793 সালে এই বঙ্গদেশে সাপের ক্লাসিফিকেশন করার চেষ্টা করা হলো। তো যে ভদ্রলোক এটা করছিলেন তার নাম হচ্ছে প্যাট্রিক রাসেল। তো উনি কাজটা অনেকটুকুই গুছিয়ে ফেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে উনি কাজটা সম্পূর্ণ না করতে পেরে উনি মারা যান। পরবর্তীতে তার বন্ধুরা আবার এই সাপের নামকরণ শুরু করে। তো তাদের যে পূর্বসূরি, তারা শ্রদ্ধার সাথে স্মরণ করত তো রাসেল। তো ওই রাসেল সাহেবের নাম অনুযায়ী এনারা এই সাপটার নাম রাখলো রাসেলস ভাইপার। পরবর্তী ফলে এই চন্দ্রবোড়া, যেটা আপনি বলেছেন, কখনো কখনো তাকে উলুবোড়াও বলা হয়। আচ্ছা। এবং চন্দ্রবোড়া, উলুবোড়া নতুন নামকরণ হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার। তো সাপ তো অনেক ধরনের হয়ে থাকে আমরা জানি, যে এবং সাপের বিষ নিয়ে আমরা বেশি আসলে আতঙ্কিত হয়ে থাকি। তো এই যে একটি সরীসৃপ প্রাণী, এটি কী ধরনের
প্রাণী, অর্থাৎ এটি কি বিষাক্ত বা রাসেলস ভাইপার থেকে কি আসলে আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা? প্রশ্নের দুটো উত্তর আছে। একটা হচ্ছে এটা বিষাক্ত কিনা, নিঃসন্দেহে এটা বিষাক্ত, কিন্তু সাপদের ভেতরেও কে কতটুকু বিষাক্ত এটারও একটা মানদণ্ড আছে। আচ্ছা, মানদণ্ডে মজার বিষয় হচ্ছে আমরা এত ভয় পাচ্ছি, কিন্তু সারা পৃথিবীর যদি 20 সবচেয়ে বেশি বিষাক্ত সাপ, অর্থাৎ ছোবল দিলে মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, এমন সাপের ভিতরে কিন্তু রাসেল ভাইপার নাই। আচ্ছা, এবং উপমহাদেশে প্রথম 5টা যদি করা হয় তাহলে 5ম স্থানে সে ঠেলে ঠুলে কোনোভাবে সে জায়গা নিতে পারে। তাহলে এটি হচ্ছে কথা। আর মজাটা হলো এ খুব বিলাসী অথবা আয়েসি প্রাণী। আমরা ফেসবুকে এরকম দেখছি যে সাপ খুব দ্রুত যাচ্ছে, যে দংশন করছে। আমি এটা নিশ্চিত করে গণমাধ্যমকে বলতে চাই যে এটা অ্যানিমেটেড করা অথবা কোনো সুপার ইম্পোজ করা, এটি আগে বলেছে অত্যন্ত বিলাসী অথবা আয়েসি প্রাণী। সে কখনোই মানুষের মাংস খায় না, তার খাদ্য না। তাহলে ধরা যাক যদি একটা মানুষ একটু দূরে থাকে, সে কখনোই দৌড়ে যে তাকে দংশনও করবে না তার বিলাসিতার কারণে, এবং খাদ্য না, সুতরাং করবে না। তাহলে পরে কেন দংশন করে, প্রশ্নটা তো আসে। মানুষ যদি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে সাপকে পাড়া দিয়ে ফেলে, মারতে যায়, অর্থাৎ সাপ যখন অনিশ্চয়তা বোধ করে যে তাকে মারা হচ্ছে, ডেঞ্জার অনুভব করে, হ্যাঁ ঠিক তাই, তখন সে আত্মরক্ষার জন্য সে দংশন করে থাকে। এটি আসলে সাপের ইউজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেটাই তাই। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আমাদের তো প্রকৃতিতে একটি ইকোসিস্টেম রয়েছে, ফুড চেইন আছে, এবং গাছের যে গুরুত্ব সেটিও আমরা এখন পরিলক্ষিত করছি বা ভবিষ্যতে হয়তো আমরা আরও দেখতে পাবো। তো এই যে প্রাণীগুলোকে আমরা আসলে পরিবেশ থেকে কমিয়ে ফেলছি কোনো না কোনোভাবে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই হোক, সেটি এখন রাসেলস ভাইপারের জন্যও কিন্তু অনেকটা ঝুঁকি, যেই হারে আসলে এক অর্থে ভাইরাল হয়েছে। তো আপনি কি মনে করেন, সবাই যে রাসেলস ভাইপার মনে করে যে কোনো ধরনের সাপ পিটিয়ে মেরে ফেলছে, অনেক নিউজ আমরা পেয়েছি, এটি কি আসলে প্রকৃতির জন্য ক্ষতি হতে পারে কিনা, আপনার কি মনে হয়? খুব সাধারণ একটা মানুষের মাথাতে আসতে পারে, সাপ তো আসলে মানুষের দংশন করে, মৃত্যু হয়, তাহলে সাপকে মেরে ফেললাম, অসুবিধাটা কি আছে? একদম এটা প্লেন থিঙ্কিং না। আমরা একটু আগে বলেছি যে ইকো ব্যালান্স, একটার সাথে একটা সম্পূরক। তাহলে প্রশ্ন আসে সাপটা আমাদের কি দরকার আসলে? একদম কেন আমাদের যে খাদ্য, এই আলোচনাটা প্রাথমিকভাবে একটু আগে এসছে, মূলত তো আমাদের শস্য, ধান বা চাল, এই সময়টা হয়। তো একটা ইঁদুর দৈনিক এত পরিমাণে খায় যে সেটি একটা রিমার্কেবল। তো এক জায়গাতে তো অসংখ্য ইঁদুর থাকে। তা আমরা একটু আগে বলেছি যে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার বা মূলত অন্যান্য সাপও এই খাদ্য খাওয়া যে ইঁদুরগুলি তাকে খেয়ে থাকে। তাহলে আমি যদি একটা ম্যাথমেটিক্যাল কথা বলি যে নো রাসেল ভাইপার ইকুয়াল টু ইনক্রিজ নাম্বার অফ দ্য স্নেকস, অথবা কোনো সাপ নাই, তাহলে পরে র্যাটস বেড়ে যাবে, এবং এত পরিমাণ বেড়ে যাবে যে আমি একটা র্যান্ডাম বলছি যে এখন আমরা যতটুকু ধান বা চাল পাই তার হয়তো 1/3 কমে যাবে। এটা সংখ্যাটা কিন্তু ভয়ঙ্কর। এবং এই জন্য প্রতিবেশী দেশগুলিকে তারা একদম ল এনফোর্সিং এজেন্সির মাধ্যমে সাপ রক্ষা করবার জন্য তারা আইনটা প্রয়োগ করে, এবং মোটিভেশনটা অনেক গুরুত্বপূর্ণ। সবসময় তো আইন দিয়ে চলে না, একটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবেই এই একটা প্রজাতি, এটি আসলে রক্ষা করার জন্য পার্টিসিপেট করবে। অর্থাৎ খাদ্য সংকট যদি আমাদেরকে মোকাবেলা করতে হয়, সারা বিশ্বে আমরা জানি এখন খাদ্য সংকট চলছে, তো সেক্ষেত্রে এই ধরনের যে কোনো ধরনের সাপ আসলে আমাদেরকে কিছু চিন্তা না করে মেরে ফেলা যাবে না, সেক্ষেত্রে চিন্তা করতে হবে। এবং আমরা যতটুকু জানি যে আসলে এই অনেক সংস্থা রয়েছে যারা এই ধরনের সাপের যদি তথ্য পায় তারা এসে সেটিকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে হয়তো নিয়ে যাবেন এবং জনগণের কোনো ক্ষতি হবে না। সাপ কামড় দেবার পরে আমরা জানি যে হয়তো উপসর্গ আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আবার নাও আসতে পারে। কখন আমাদেরকে চিন্তিত হতে হবে এবং সেই ডেঞ্জারাস যে সাইন বা সিমটমস সেগুলো কি কি? সাপ দুভাবে কামড়ায়। একটা, সাপ দংশন করবার সময় সে বিষ ঢেলে দেয়। আচ্ছা। আর কখনো সাপ দংশন করে কিন্তু বিষ ঢালে না। আচ্ছা। বিষ যদি না ঢালে তাহলে পারে ঝুঁকি নাই, তাকে আমরা ড্রাই বাইট বলি, কিন্তু সাপ তো বলে দেয় না যে এটা ড্রাই বাইট। একদম। আর আরেকটাতে যেটা হয়, তাহলে লক্ষণ হলো এটা হেমাটোটক্সিক এবং নিউরোটক্সিক, মানে রক্তকে এরপর কাজ করে এবং স্নায়ুর উপর কাজ করে। এটি লক্ষণ কত প্রকাশিত হবে এটি আবার
সময় সাপেক্ষ, যে কতটুকু সাপের বিষ দংশানোর সাথে সাথে হয় না যত সময় যায় তত। তো আমাদের ইত্যবসরে যে তথ্য প্রযুক্তির কল্যাণে সাপ সম্বন্ধে আমরা জেনে ফেলেছি, তাতে সাপ দংশন করার পর সাথে সাথেই আমাদেরকে কোনো রকম কোনো সময় কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। এবং এই প্র্যাকটিসটা বিচ্ছিন্নভাবে হলেও খুব দোষের কিছু না। যে সাপ দংশন করেছে সেটি নিশ্চিত হলে সেই সাপকে মারা যেতে পারে। মেরে যদি হাসপাতালে নিয়ে আসা হয় তখন অন্যান্য সবাই মিলে এটি নিশ্চিত হন যে এটা চন্দ্রবড়া অথবা বিষাক্ত সাপ অথবা এটি বিষাক্ত সাপ নয়। তো যেটি বিষাক্ত সাপ তার চিকিৎসার ধরন একরকম, আর যেটা নির্বিষ সাপ বা অল্প বিষ সাপ তার চিকিৎসা একরকম। তো যেগুলি নির্বিষ সাপ অথবা ড্রাই, সেগুলির চিকিৎসা দিলে প্রাথমিক চিকিৎসা, টোটকা চিকিৎসা, সাধারণ চিকিৎসা, ব্যথা একটা ছোট্ট কমলো, একটা অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ দিল, দৈনন্দিন জীবনে যদি পোকামাকড় যদি আমাদের কামড়ায় তাহলে পারে যেরকম হবে ঠিক সেরকম চিকিৎসা দিলে হতে পারে। আর যেটা আমরা বলেছি যে রাসেল ভাইপারের যদি কামড় হয় তাহলে কি হতে পারে, আমি ধরে নিচ্ছি যে আপনার প্রশ্নটা হচ্ছে এই যে তার যদি যথাযথ চিকিৎসা না হয় তাহলে পারে তার রক্ত, আমরা বলেছি যে রক্ত মূলত কাজ করে হেমাটোটক্সিন, তাহলে তার রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণ দেহের বিভিন্ন অংশ থেকে হতে পারে, তার মুখ দিয়ে হতে পারে, তার নাক দিয়ে হতে পারে, তার হাত দিয়ে হতে পারে, তার পায়ুপথ দিয়ে হতে পারে এবং তার শরীরের যে সমস্ত অন্যান্য অরিফিস সেগুলো দিয়ে হতে পারে। তার চোখ খুব ভারী মনে হবে, ঝিমুনি আসবে, সারা শরীর ব্যথা করবে এবং তার ব্রঙ্কোস্পাজম হবে, অর্থাৎ তার দম আটকে আসবে। ব্রঙ্কোস আর একটা নাম, এটা সবচেয়ে বড় লক্ষণ। এবং সে মারাই যায় মূলত ব্রঙ্কোস্পাজমের কারণে, অর্থাৎ তার দম রেসপিরেটরি ফেইলিয়ার কারণে, তার শ্বাস কাজ করে না, তো সে নিতে পারে না। আর যদি দীর্ঘমেয়াদী কিছু হয় তাহলে তার কিডনি ফেইল করে, এবং কিডনি ফেইল করলে পারে যদি আমরা ঠিকঠাক মতো করে ডায়ালাইসিসটা না করতে পারি তাহলে কিডনি ফেইল হতে খারাপ কিছু হতে পারে। আচ্ছা, রাসেলস ভাইপার বা বিষাক্ত কোনো সাপের কামড়ে কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে একটু জানাবেন। যে আমরা জানি যে সাপে কাটার পরে কিছু প্রাথমিক করণীয় কিছু কাজ রয়েছে, তো সেগুলো কি এবং কিভাবে একজন রোগীকে হাসপাতাল পর্যন্ত নেওয়া যায়? প্রথম কথা, কি করা যাবে না। প্রথমে যেটা হয়, রোগী ভয় পেয়ে যায় এবং ভয়ের কারণে মৃত্যু হতে পারে। কি একটা কথা, সাধারণ মানুষ প্রশ্ন করতে, ভয়ের কারণে আমার মৃত্যু হয় নাকি? ভয়টা আসলে এত ডিপ সিটেড, তার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, অর্থাৎ হার্ট কাজ করে বন্ধ হয়ে যায়, তাহলে তার মৃত্যু হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে তার যারা নিকটাত্মীয় এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি খুব অনুরোধ করব তাকে রিঅ্যাসিওরেন্স করা যে যথাযথ চিকিৎসা হলে পারে, আমরা দেখেছি, আমরা যত চিকিৎসা আলোচনা হয়তো একটু পরে আসবে, হলে পারে 100% রোগীও বাঁচানো সম্ভব হতে পারে। এবার ছিল প্রশ্ন যে তাৎক্ষণিকভাবে কি করা, কি করা না, সেটা আগে আলোচনা করি। আমাদের কিছু পুরনো প্র্যাকটিস আছে, আমরা মুভিতে দেখি, আমাদের ফিকশন টাইপের কিছু গল্পের বইতে দেখেছি, যেখানে সাপটা দংশন করেছে সেখানে চুষে রক্তটাকে বের করে ফেলা। এটা কোনো ক্রমেই করা যাবে না। কেটে রক্ত, মানে রক্ত ধরে নাও এখানে বিষ আছে, কিন্তু কোনো ক্রমেই আমার বিষটি থাকে না, সুতরাং ওই কেটে ফেলা যাবে না। আর একটা মিথ হচ্ছে যে একটা ওঝা আসলো, ওঝা এসে বাঁশি বাজালো, আর একটা সাপ আসলো, সেই সাপটাকে এই বিষটাকে নিল, এরকম কোনো প্রামাণিক দলিল কারো হাতেই নাই। আমি খুব সুনির্দিষ্টভাবে একটা মেসেজ দিতে চাই, এর চিকিৎসা কেবলমাত্র চিকিৎসকই করতে পারেন, কোনো ক্রমেই ওঝা করবেন না। আবারও বলছি, কোনো ক্রমে ওঝা করবেন না। সুতরাং যেই মুহূর্তে আমরা নিশ্চিত হব চন্দ্রবড়া বা রাসেল ভাইপার দংশন করেছে, আমাদের করণীয় একটাই, দ্রুততম সময়ে আমাদেরকে চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছে দিতে হবে। আসলে অনগ্রাউন্ডে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, এই ওঝার কাছে যে ওঝাকে খুঁজে পেয়ে ওঝার ঝাড়ফুঁক করতে অনেক দূর চলে যায় এবং তার যে সমস্ত প্রতিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করলাম সেই ঘটনাগুলি ঘটে। আর আরেকটি জিনিস আমি একটু সংযোজন করতে চাই, সেটা হচ্ছে হাসপাতালে যাওয়ার সময় ধরা যাক এটা আসলে পায়ে কামড়ায়, কারণ ও মানুষ পা দিয়ে হাঁটে, মাটি থেকে পাটা কাছে হয়, তাহলে পারে ওই জায়গাটাতে খুব জোরে আগে বাঁধার একটা প্র্যাকটিস ছিল। আমরা এখন বলছি এত জোরে বাঁধলে পারে সেখানে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, অক্সিজেন চলাচল কমবে, ফলে তাদের গ্যাংগ্রিন হয়ে পাটা কেটেও ফেলতে হতে পারে। তাহলে টর্নিকেট আমরা করতে পারি, কিন্তু অত জোরে আমাদের বাঁধা যাবে না। আর এরকম যেন বাঁকা টাকা না হয়ে যায় সেই জন্য
আমরা যদি পারি একটা স্প্লিন্টার বা একটা লাঠি দিয়ে এমনভাবে ধরবো যেন অনড় ইমমোবিলাইজ থাকে। আর আমরা দেখেছি প্রান্তিক অঞ্চলে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকম বাহন ব্যবহার করা হয়। এখন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মোটরসাইকেল চলে গেছে। নেপালে একটা গবেষণাতে বলা হচ্ছে যে মোটরসাইকেলে করে যদি দুইজনের মাঝখানে রাখা হয় তাহলে নড়বেও কম হবে এবং খুব দ্রুততম সময় একেবারে। খুব সুন্দর কিছু তথ্য দিয়েছেন স্যার। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট, সেটি এখন দেখে আসবো। সাপে কাটলে স্বভাবত প্রথমে মানুষ আতঙ্কিত হয়ে যায় যে আমি বুঝি মারা গেলাম। আসলে সাপে কাটা রোগী মারা যায় না মানুষ কখনো। আমাদের দেশে যে সকল সাপে কাটা রোগী পায় তার অধিকাংশই হচ্ছে নন পয়জনাস সাপ দ্বারা আক্রান্ত হয়েছে এবং বেশিরভাগই হচ্ছে তার নন পয়জনাস সাপ মানে হচ্ছে যে বিষ নাই এমন সাপ। সাপে কাটে আমাদের যে সকল জিনিস করণীয়, প্রথমে আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে সাপে কাটলে রোগী মারা যায় না। এই রোগীগুলোকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেখানে কামড় দিয়েছে বা যে জায়গাতে তাকে আক্রান্ত হয়েছে সেখান থেকে একটু উপরে গিয়ে তাকে বেঁধে দিতে হবে, হাত বা পা যেখানে কাটবে বেঁধে দিতে হবে। এমনভাবে বাঁধতে হবে যাতে শুধুমাত্র যে রক্তটা ওই জায়গা থেকে হার্টের দিকে বা হৃৎপিণ্ডের দিকে নিয়ে যায় ঠিক সেইটা শুধু যাতে বন্ধ হয়ে যায়। এমনভাবে বাঁধা উচিত হবে না যে তার নিচের দিকে যে রক্ত সরবরাহ যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ না হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে সেটা বন্ধ হয়ে গেলে তার হাত বা পা ঠান্ডা হয়ে যেতে পারে, তার হাত পা ইস্কিমিয়া হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে এবং হাত পা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। কাজেই বাঁধার সময় আমাদেরকে এই সতর্কতাটা অবলম্বন করতে হবে। এরপরে আক্রান্ত স্থানে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, স্যাভলন দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আমাদের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং যদি আমাদের সুযোগ থাকে যে আমরা যদি সাপটাকে চিনতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে ডাক্তারকে সেই সাপের বর্ণনাটা দিতে হবে যাতে করে ডাক্তার সাহেব বুঝতে পারে যেটা পয়জনাস বা নন পয়জনাস। অনেক সময় আমরা আক্রান্ত স্থানে আমরা দেখি যে সেখানে দাঁত দেখে বুঝতে পারি যে এটা বিষাক্ত না নন পয়জনাস বা পয়জনাস। দাঁত দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং এই যদি দেখা যায় পয়জনাস এর ভালো চিকিৎসা আছে এবং সেক্ষেত্রে অ্যান্টিভেনম নামে ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনটা যদি আমরা দ্রুততার সহিত দিতে পারি তাহলে পয়জনের কারণে তার শরীরের মধ্যে যে সকল পরিবর্তন হয়ে অর্থাৎ রক্তকণিকাকে নষ্ট করে দেয়, হার্টকে এফেক্ট করে, ব্রেনকে এফেক্ট করে, তাহলে ওই অ্যান্টিভেনম যদি দিতে পারি তাহলে এই ভ্যাকসিন তার পয়জনগুলোকে নষ্ট করে দেয় এবং সেই সাপে কাটা রোগীটা সুস্থ হয়ে ফিরে আসবে এবং তার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। যেহেতু আজকে আমরা রাসেলস ভাইপারের যে বর্তমান অবস্থা সেটি নিয়ে কথা বলছি, সবশেষে জানাবেন যে এর তো আমরা জানি যে বিষাক্ত সাপের জন্য আমরা অ্যান্টিভেনম ব্যবহার করতে পারি হাসপাতালে, তো রাসেলস ভাইপারের ক্ষেত্রে এটি কীরকম এবং বাংলাদেশে বর্তমানে এই ভ্যাকসিনেশনের বর্তমান প্রেক্ষাপটটি কীরকম আছে? এর জন্য সুনির্দিষ্ট ভ্যাকসিন আছে, এটা হচ্ছে পলিভ্যালেন্ট ভ্যাকসিন। আচ্ছা, মানে শুধুমাত্র রাসেল ভাইপারের জন্য একটা সুনির্দিষ্ট ভ্যাকসিন করতে গেলে এটা অনেক খরচ হয়ে যাবে। তো পলিভ্যালেন্ট হচ্ছে অন্তত 4টা বা 5টা বিষাক্ত সাপ, তার যেহেতু বিষের ধরন একই রকম, চিকিৎসার ধরনটাও একই রকম হবে, ফলে ওইটা হয়তো কোবরাতেও ব্যবহার করা যেতে পারে, গক্ষুরও সেটাতে ব্যবহার করা যেতে পারে, শঙ্খচূড়েও ব্যবহার করা যেতে পারে। ফলে পলিভ্যালেন্ট এই বিষটা তৈরি, এই অ্যান্টিভেনমটা, এটা চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান আছে, ইতিবছরে কাজ হয়েছেন এবং 895 গ্রাম এটা অলরেডি সাপের বিষ সংগ্রহ করা হয়েছে। সাপের বিষ সংগ্রহ কেন হচ্ছে? সাপের বিষ থেকে এটা তৈরি করা হয়। খুব প্রাসঙ্গিক হবে, সাপকে ঘোড়াকে কামড়ানো হয় এবং ওই ঘোড়ার রক্তটাকে নিয়েই এটাকে তৈরি করা হয়। ওই যে কামড়ানো হলো, একটা অ্যান্টিজেন ঢুকেছে, ঘোড়ার শরীরে প্রোটিন যেহেতু সেটা অ্যান্টিবডি হলো, তাকে পিউরিফাই করতে করতেই এই অ্যান্টিস্নেক ভেনামটা তৈরি করা হয়েছে। এবং তারা বলেছে, এই প্রতিষ্ঠানটি বলেছে, খুব শীঘ্রই এটাকে বাজারজাত করা সম্ভব হবে। অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি তথ্য বলেছেন এবং আশা করছি যে আজকের এই তথ্যগুলোর মাধ্যমে যে রাসেলস ভাইপার সম্পর্কে যে আতঙ্ক আছে তা কিছু অংশ হলেও আমরা মানুষের মধ্যে পজিটিভিটি ছড়াতে পারবো বলে আশা করছি। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ।
আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের নেপথ্যের কলাকুশলী এবং সর্বোপরি এই অনুষ্ঠানের দর্শকদের ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল রাসেলস ভাইপার, তার আতঙ্ক ও বাস্তবতা নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বন্ধ্যাত্ব এখন বর্তমান একটা ইস্যু, যেটা আমরা বুঝি যে কোনো একটা কাপেল বা কোনো দম্পতি যদি মিনিমাম 1 বছর চেষ্টা করেন উইদাউট এনি কন্ট্রাসেপশন, কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই যদি তারা বাচ্চা নেওয়ার ট্রাই করেন 1 বছরের মতো, কিন্তু তারা যদি কনসিভ করতে সক্ষম না হন, তখন ওই দম্পতিকে আমরা বন্ধ্যাত্ব বলেই বিবেচনা করি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।